বিহারের ভোট যত এগিয়ে আসছে খেলা কিন্তু ততই জমে উঠেছে এমন ভাবে যে এখানে আগুন পর্যন্ত লাগা শুরু হয়ে গিয়েছে। বিহারে ফের ক্ষমতা দখল করতে পারে এনডিএ, এরকম একটা সম্ভাবনা রয়েছে, মানে আমরা অন্তত যেটা দেখতে পাচ্ছি। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে কিন্তু আগুন জ্বলতে শুরু করেছে দাউ দাউ করে। বিহারে মুখ্যমন্ত্রী হন অমিত শাহের অত্যন্ত প্রিয় পাত্র সম্রাট চৌধুরী। তিনি এটা চাইছেন, অমিত শাহ বা গুজরাট লবি এটা চাইছে। আবার ফের যাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হতে পারেন তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। কে মুখ্যমন্ত্রী হবেন এনডিএ ক্ষমতায় ফিরলে এই নিয়ে কিন্তু বেশ আগুন জ্বলতে শুরু করেছে বিহারে। আগুন এখন কিন্তু ধিকে ধিকি করে জ্বলছে, কিন্তু 2-3 দিনের মধ্যে সেটা দাউ দাউ করে জ্বলে উঠতে পারে বলে মনে হচ্ছে আপাতত। বিহারে আমি গিয়েছিলাম গত রোববার। সেই রোববার গিয়ে আমি বেশ কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি। গত দিন আমরা বলেছিলাম যে বিহারে নির্বাচনের ফ্যাক্টর কি কি। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে বিহারে যদি এনডিএ ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে যে লড়াই, একটা চাপা লড়াই চলছে, সেই লড়াইয়ের আগুন কত দূর পৌঁছতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকের প্রবীর প্লাসের 5টার প্রবচনে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের প্রতিদিনের অনুষ্ঠান 5টার প্রবচন। 5টার প্রবচনে আমরা আলোচনা করছি একটা টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানির খেলা নিয়ে। দড়ি টানাটানি বা টাগ অফ ওয়ারের লড়াইয়ের যে খেলা বিহারে এই মুহূর্তে জমে ক্ষীর। স্নায়ুর যুদ্ধ এই মুহূর্তে প্রায় চরম পর্যায়ে পৌঁছেছে। ভোটের বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। তার আগে এই মাইন্ড গেম কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে সেটাই আলোচনা করব। দেখুন, আপনাদেরকে বলে রাখি, কোনো ভনিতা করব না, কোনো রকম আজে বাজে কথা দিয়ে অনুষ্ঠান না ভরিয়ে একদম সরাসরি টু দা পয়েন্টে বেশ কয়েকটা কথা আপনাদের আজকে পরিষ্কার জানিয়ে যেতে চাই। সেটা হচ্ছে, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর চেহারা ঘোষণা না করলে বিজেপি কিন্তু প্রতিটা বিধানসভা কেন্দ্রে 15 থেকে 17% ভোট কম পাবে। ঠিক শুনছেন, নীতিশ কুমারের কাছে এই ভোটটা আছে। চিরাচরিতভাবে যে আসনগুলোতে নীতিশ কুমারের দল জেডিইউ জিতে এসেছে এতদিন, সেই রকম অনেকগুলো আসন চিরাগ পাসওয়ানের দল এলজেপিকে দিয়ে দেওয়া হয়েছে। এটা একটা প্রবলেম। নীতিশ চাইছেন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তাকেই প্রজেক্ট করে এনডিএ ভোটের ময়দানে নামুক। আর অমিত শাহের প্রবল ইচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী পদে বসুক বিজেপির কেউ। আরো স্পেসিফিক্যালি বলছি, সেটা হচ্ছে যে সম্রাট চৌধুরী যাতে বিহারের মুখ্যমন্ত্রী হন, সেটা অমিত শাহ চাইছেন। নীতিশের দলের পক্ষে যারা বিজেপির সাথে আসন সমঝোতার দায়িত্বে ছিলেন, সেই সঞ্জয় ঝা সহ 2-3 জন নেতার উপরে ভীষণ খাপ্পা হয়ে গিয়েছেন নীতিশ কুমার। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গিয়েছেন নীতিশ কুমার, যেখান থেকে পাটনায় বসেই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে এখন অমিত শাহকে। আর তা যদি না হয় তাহলে কি নীতিশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে দেবেন, এনডিএ ছেড়ে দেবেন? ক্রমশ ঘোরালো, ক্রমশ জটিল হয়ে উঠছে বিহারে এনডিএ জোটের জট। নীতিশ কুমার এখনো পর্যন্ত বলেননি যে তাকেই মুখ্যমন্ত্রীর চেহারা করতে হবে, কিন্তু গত 2-3 দিন ধরে এই বার্তাই দেওয়া হচ্ছে জেডিইউ থেকে বিজেপিতে এই বার্তা দেওয়া হচ্ছে বারবার। নীতিশ কুমারের শরীর ভালো নেই, নীতিশ কুমার মানসিক রোগে আক্রান্ত, এসব বলে গত 6 মাস ধরে বিজেপির তরফে গদি মিডিয়ার মাধ্যমে লাগাতার প্রচার করা হয়েছে, আপনারা দেখেছেন, যাতে বিহারের মানুষের মনে হয় নীতিশের আর মুখ্যমন্ত্রী হওয়ার প্রয়োজনই নেই। সব চুপচাপ লক্ষ্য করেছেন নীতিশ কুমার, কোথাও কখনো প্রতিবাদটুকুও করেননি। ঠিক ঠিক যখন সিট বাটোয়ারা হয়ে গেল, বিজেপি 101টা আসনে লড়বে, জেডিইউ 101টা আসনে লড়বে, লোক জনশক্তি পার্টি অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল 40-এর বদলে 29টা আসনে লড়বে, ভারতীয় লোক মোর্চা এবং হিন্দুস্তানি আওয়ামী মোর্চা তারা 6টি করে আসনে লড়বে বলে সব স্থির হয়ে গেল। যখন নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন, ঠিক সেই সময়ে বিজেপির তথাকথিত চাণক্যের রাতের ঘুম উড়িয়ে
নীতিশ কুমার ভাসিয়ে দিলেন খবরটা যে তাকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে এনডিএ কে ভোটে লড়তেই হবে। অমিত শাহের পছন্দের লোক সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করবার যে চালে ছিল বিজেপির গুজরাট লবি, সে কথা কিন্তু তারা কখনো প্রকাশ করেনি। তাও তারা কিন্তু চাইছিল সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হন, কিন্তু এটা একটা ওপেন সিক্রেট, সবাই জানে সম্রাট চৌধুরী হতেন বিহারের মুখ্যমন্ত্রী যদি এনডিএ বিহারে ফের ক্ষমতায় দখল করতে পারে, এমন একটা পারসেপশন বিজেপিতে ছড়ানো হয়েছিল। অমিত শাহ কিছুতেই চাননি নীতিশকে মুখ্যমন্ত্রীর মুখ করে এনডিএ জোট ভোটের ময়দানে নামো, আর নীতিশ কুমারও চান না যে তার বদলে আর কাউকে মুখ্যমন্ত্রী করা হোক। এই ধুরন্ধর দুই পলিটিশিয়ানের ঠান্ডা লড়াই কিন্তু বেশ জমে উঠেছে বিহারে। নীতিশকে চটালে কেন্দ্রের যে মোদী সরকার, তার স্থায়িত্ব টলমল হয়ে যাবে। তাই বিজেপির চাণক্য পড়েছেন মহা বিপাকে। দুই একদিনের মধ্যেই যা করবার করতে হবে কিন্তু এবার অমিত শাহকে। এবার অমিত শাহ পাল্টা কি চাল দেন সেটা দেখার জন্য মুখিয়ে আছে কিন্তু সারা দেশ। কিন্তু এনডিএ জোট যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর চেহারা হিসেবে ঘোষণা শেষ পর্যন্ত না করে, তাহলে কি হবে? নীতিশ কি এনডিএ ছেড়ে বেরিয়ে আসবেন, নাকি মাথা নিচু করে অমিত শাহের কথাই মেনে নেবেন? এই মোক্ষম প্রশ্নের উত্তর খুঁজতে বিহারের একাধিক সাংবাদিকদের সাথে কথা বলেছি গত রবিবার পাটনা গিয়ে, সে কথা আপনাদেরকে জানিয়েছি। তাদের সবার সাথে কথা বলে যেটা উঠে এসেছে সেটাই এবার বলবো আপনাদেরকে। তার আগে বলি, এই সপ্তাহের ওপেন ফোরাম, আমাদের যে সাপ্তাহিক অনুষ্ঠান ওপেন ফোরাম, আগামী শুক্রবার আগামীকালের বদলে আজ রাতেই সম্প্রচারিত হবে। আজকের বিষয় হচ্ছে, বিজেপি কি ধর্ষণকে হাতিয়ার করে নির্বাচনে লড়তে চাইছে? এই বিষয়ে আপনারা নিজেদের মতামত জানাতে পারবেন টেলিফোনে সরাসরি। রাত 8টায়, ঠিক 8টায় শুরু হবে আজকের ওপেন ফোরাম। আপনারা আপনাদের মতামত দিতে তৈরি থাকুন। যাই হোক, যে কথা বলছিলাম আপনাদেরকে, যে যদি নীতিশ কুমার এনডিএ জোট 2-3 দিনের মধ্যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা না করে, কোন স্টেপ নেবেন বিহারের পল্টুরাম? বিহার চষে বেড়ানো যে সাংবাদিকেরা, তারা যেটা বলছেন তা হলো যে যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী ঘোষণা নাও করে এনডিএ পাটনার মাটিতে বসে, নীতিশ কুমার কিন্তু আপাতত এনডিএ ছাড়বেন না। চুপ করে অপেক্ষা করবেন 14ই নভেম্বর পর্যন্ত। 14ই নভেম্বর বিহার নির্বাচনের ফল প্রকাশ হবে। যদি বিহারের ফল এনডিএ এর অনুকূলে যায়, তখনই আসল খেলাটা খেলবেন নীতিশ বাবু। বিজেপির গুজরাট লবি তখনও যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে রাজি না হয়, বিহারের পল্টুরাম আরো একবার পাল্টি মেরে তেজস্বী যাদবের দিকে চলে যাবে এবং মুখ্যমন্ত্রীও হবেন কিছুদিনের জন্য। তারপর রাজ্যপাল তেজস্বীর হাতে তুলে দেবেন, খুব সবার সামনে ওপেনলি। আর তেজস্বী যাদবের সহায়তায় তিনি যদি ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন, নিশ্চিতভাবে জেনে রাখুন দিল্লির এনডিএ সরকার থেকেও বেরিয়ে এসে ইন্ডিয়া জোটে গিয়ে ভিড়বেন এই পল্টুরাম নীতিশ কুমার। আর তাহলে কি হবে? কি আর হবে? কেন্দ্রের সরকার পড়ে যাবে। কারণ নীতিশ যদি এনডিএ ছাড়ে, চন্দ্রবাবু ছাড়বেন। তাহলে চন্দ্রবাবু এখন কেন এনডিএ ছেড়ে বেরিয়ে আসছেন না? তার কারণ আছে। তার কারণ হলো চন্দ্রবাবুকেই কিন্তু জেল খাটিয়েছিলেন মোদী অমিত শাহেরা। চন্দ্রবাবু যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন যে কেন্দ্রের সরকার পড়ে যাবেই, ততক্ষণ এনডিএ ছাড়লেই মোদী অমিত শাহ তাকে আবার জেল করবে। আর নীতিশ যদি এনডিএ ছেড়ে দেবার পরে চন্দ্রবাবু এনডিএ ছাড়েন, তাহলে মোদী শাহেরা আর জীবনেও কেন্দ্রের সরকারে ফিরতে পারবে না। তাই বিজেপির গুজরাট লবির কাছে বিহারের নির্বাচন জেতাটা এসপার ওসপারের লড়াই। তাই নীতিশ কুমারের চাপের কাছে বিজেপির চাণক্যকে এই প্রথমবারের জন্য বিজেপির চাণক্যকে মাথা ঝোঁকাতেই হবে। এমন একটা মজাদার জায়গায় পৌঁছে গিয়েছে বিহারের নির্বাচন। কারণ যে আগুন লেগেছে এনডিএর অভ্যন্তরে, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন না সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হবেন, এই নিয়ে যে আগুন জ্বলতে শুরু করেছে এনডিএর মধ্যে, সেই আগুনটা কিন্তু এখন আর চাপা নেই। গত 6 মাস ধরেই একটা চাপা আগুন ছিল, ছাই চাপা আগুনের মতন, সেটা ধিকি ধিকি করে জ্বলছিল। কিন্তু সেই আগুন এবার প্রকাশ্যে এসে গিয়েছে। কারণ জেডিইউ থেকে প্রকাশ্যে দাবি করা হয়েছে
যে নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রীর মুখ করে এগোতে হবে এনডিএ জোটকে, তা না হলে নীতিশ কুমার কি করবেন সেটা কিচ্ছু বলা যাচ্ছে না। এবং নীতিশ কুমারের দলের হয়ে যে 2-4 জন বিজেপির সাথে সিট নেগোসিয়েশনে গিয়েছিলেন, নীতিশ কুমার তাদের ওপরও ভীষণ খাপ্পা হয়েছেন, তাদেরকেও ভীষণ বকাবকি করেছে যে কেন জেডিইউর নিশ্চিত আসনগুলো এলজেপিকে ছেড়ে দেওয়া হলো। এইখানে এলজেপির সাথেও কিন্তু দূরত্ব বাড়তে শুরু করেছে জেডিইউ বা নীতিশ কুমারের। ফলে এনডিএ জোট কিন্তু এখন ঘেটে ঘ হয়ে গিয়েছে বিহারে। লড়ছে সবাই, কেউ 6টা করে আসনে লড়ছে, কেউ 29টায় লড়ছে, কেউ 101টা আসনে লড়ছে সবাই। কিন্তু যে আসনগুলোতে চিরাগ পাসওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে, যে আসনগুলো যেটা জেডিইউর একেবারে নিশ্চিত ভোট, সে আসনে কি চিরাগ পাসওয়ান জিতবেন? কারণ সেখানে কিন্তু জেডিইউর গোছ প্রার্থী খাড়া হয়ে যাবে। বহু জায়গায় আমরা যেটা খবর পাচ্ছি বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে, বহু জায়গায় নমিনেশন জমা করছেন বিজেপির লোকজন, যেখানে জেডিইউ দাঁড়িয়েছে বিজেপির লোকজন নমিনেশন জমা করছেন নির্দল প্রার্থী হিসেবে। এরা কিন্তু ভোট কাটবেন। ঠিক উল্টো দিকে জেডিইউরও বেশ কিছু নেতা যেখানে বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে সেখানে কিন্তু নমিনেশন জমা করছেন। অর্থাৎ বিজেপির যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাংকে কিন্তু থাবা বসাতে চলেছে জেডিইউ। কারণ আপনাদের প্রথমেই বললাম 15 থেকে 17% ভোট জেডিইউর আছে প্রত্যেকটি আসনে। এই 15 থেকে 17% ভোট যদি বিজেপির কাছে না যায় জোট রাজনীতির ধর্ম মেনে, তাহলে কিন্তু বিজেপির অবস্থা খুব সঙ্গীন হয়ে যাবে বিহারে। শেষ পর্যন্ত কি হবে সেটা বলা যাচ্ছে না। 14ই নভেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। শেষ হাসিটা কে হাসবেন এই ভোট কাটাকাটির খেলায় আমরা সেটা জানি না। প্রশান্ত কিশোর একটা বড় ফ্যাক্টর, তিনিও বিজেপির ভোট ব্যাংকে বেশ খানিকটা থাবা বসাবেন, আবার তেজস্বী যাদব কংগ্রেসের ভোট ব্যাংকেও থাবা বসাবেন। কিন্তু তার ভোট ব্যাংকে থাবা বসানোর ফলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা এই মুহূর্তে আন্দাজ করাই যাচ্ছে না। ফলে আমাদের 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর আপনারা অপেক্ষা করুন আজ রাত 8টায় ওপেন ফোরামের জন্য। ওপেন ফোরামে আপনাদের মতামত আমাদের ভীষণ জরুরি। আপনারা ফোন করবেন ওপেন ফোরাম অনুষ্ঠানে, ঠিক 8টায় শুরু হবে অনুষ্ঠান। প্রস্তুত থাকুন আপনি আপনার প্রশ্ন নিয়ে, আপনি আপনার মতামত নিয়ে। আমরা আপনার মতামত সরাসরি সেটা সম্প্রচার করব। এ বেলায় পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।